হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বনাম ডিভিশন বেঞ্চ। এই দুই বেঞ্চের বিতর্ক, অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, এবং অন্যদিকে মাননীয় বিচারপতি সৌমেন সেন যিনি ডিভিশন বেঞ্চের বিচারপতি। এই দুই বিচারপতির মধ্যে একটা গতকাল থেকে মিডিয়া এবং সমস্ত কলকাতা হাইকোর্ট সমস্ত একটা বিতর্ক তৈরি হয়েছে। তো সামগ্রিকভাবে কি কি ঘটেছিল সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং তার পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করেছেন, ডিভিশন বেঞ্চ সম্পর্কে কি কি মতামত পোষণ করেছেন, এবং সামরিক বিচারে অর্ডার কপির মধ্যে তিনি কি কি উল্লেখ করলেন, সমস্ত বিষয়ে থাকবে এই ভিডিওর মধ্যে। মূলত যে বিতর্কটা নিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে মেডিকেল কলেজে ভুয়ো সার্টিফিকেট নিয়ে তারা অ্যাডমিশন নিয়েছে। তো এদিন কলকাতা হাইকোর্টে ঈশিতা সোরেন নামে একজন পিটিশনার যিনি মামলা করেছেন, তিনি কলকাতা হাইকোর্টে এসে মামলা করেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে মামলা করেন যে মেডিকেল কলেজে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে তারা মেডিকেলের স্টুডেন্ট হিসেবে তারা অ্যাডমিশন নিচ্ছে। এই অভিযোগে তারা মামলা করেছে, অর্থাৎ ফেক কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তারা অ্যাডমিশন নিচ্ছে মেডিকেল কলেজে। তো এরপর মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে তিনি সমস্ত বিষয়টা একটু খতিয়ে দেখেন এবং দেখেন যে সত্যি সত্যি সেখানে মেডিকেল কলেজে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তারা অ্যাডমিশন নিচ্ছে। এরপর তিনি নির্দেশ দিয়েছিলেন সমস্ত বিষয়টার উপর সিবিআই তদন্ত করে দেখা হোক, কিভাবে এই কাস্ট সার্টিফিকেট গুলো তারা নকল করছে এবং কিভাবে তারা অ্যাডমিশন নিচ্ছে। তো এই অর্ডারের পর রাজ্যের পক্ষ থেকে এবং এমসিসির পক্ষ থেকে তারা ডিভিশন বেঞ্চে তারা আবেদন জানায়। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আবেদন জানানোর একটা প্রসিডিওর আছে। সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারটা দেবে সেটা টাইপ করে তার একটা মেমো নাম্বারের উপর বেস করে সেটা পাবলিশ হবে। সেটা ওয়েবসাইটে হতে পারে বা কোর্টে হতে পারে। তো সেই অর্ডার কপির উপর বেস করে তারা কিন্তু সেই অর্ডার কপি নিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে যেতে পারে। কিন্তু এখানে ঘটনাটি ঘটেছে যে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দেওয়ার মোটামুটি ২ ঘন্টা পর তারা ডিভিশন বেঞ্চে যায় এই মামলাটির বিরুদ্ধে। রাজ্য এবং মেডিকেল কাউন্সিলিং কমিটি তাদের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে গিয়ে মৌখিকভাবে একটা তারা আবেদন জানায়, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি সমগ্র বিষয়টা শোনেন। শোনার পর তিনি সেই মামলার উপর স্থগিতাদেশ দিয়ে দেন। অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পর তিনি বলেন যে এই মুহূর্তে সিবিআই তদন্ত করার প্রয়োজনীয়তা নেই। এরপর মামলাটি সিঙ্গেল বেঞ্চে আবার ওঠে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। তখন তিনি সিবিআইকে এফআইআর করার নির্দেশ দেন। সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আবার মেডিকেল কাউন্সিলিং কমিটি তারা আবার ডিভিশন বেঞ্চে যায়, এবং ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি এই এফআইআর করার উপরেও স্থগিতাদেশ দিয়ে দেন। এরপরেই মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার অর্ডার কপির মধ্যে কি কি উল্লেখ করেছেন আমরা সেই তার বক্তব্যগুলো দেখে নেব ডিভিশন বেঞ্চ সম্পর্কে। এই যে মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের মধ্যে যে একটা বিতর্ক তৈরি হয়েছে সেই সমস্ত বিষয়টা এই অর্ডার কপির মধ্যে উল্লেখ করা হয়েছে। তো অর্ডার কপিটা দেখলে আমরা কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তো গতকাল অর্থাৎ ১৭ নম্বরের কোর্টরুমে ২৫/১/২০২৪ তারিখে যার সিরিয়াল নাম্বার ছিল ৪, তো এই মামলাটির শুনানি চলে, যার মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 222150/2023 এর, যার পিটিশনার রয়েছেন ইতিশা সোরেন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন বিশ্বরূপ ভট্টাচার্য। এরপর বিভিন্ন পক্ষের লয়াররা তারা পরপর তাদের নামগুলো এখানে পরপর রয়েছে, আমরা দেখতে পাচ্ছি পরপর এখানে নামগুলো আমরা দেখে নিচ্ছি। তারপরে দেখুন এখানে WBMCC রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি, যেটা তাদের পক্ষ থেকে কারা কারা ছিল এখানে পরপর নামগুলো রয়েছে। অর্ডারের মূল বক্তব্য যেটা বলা হয়েছে, দ্য অর্ডার পাসড বাই দিস কোর্ট, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের কথা বলা হচ্ছে, ইন দ্য ম্যাটার অন 24/1/2024 তারিখে হ্যাজ বিন স্টে বাই দ্য ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ এর মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি জাস্টিস উদয় কুমারের ডিভিশন বেঞ্চ তারা স্টে দিয়ে দিয়েছে 24 তারিখে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের অর্ডারটি। ইট ইজ ক্লিয়ার ফ্রম অর্ডার, এটা পরিষ্কার যে ডিভিশন বেঞ্চ যেটা করেছে হোয়েন ইট ওয়াজ স্টে, যখন তারা স্টেটা দিয়েছে, there was neither any memo number or any appeal or any impugn order before the court, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ কোনো রকম অর্ডার দেয়নি, তার আগেই ডিভিশন বেঞ্চ কিন্তু তারা স্টে দিয়ে দিয়েছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তার যে অর্ডারটির উপর। টুডে আই রিকোয়েস্টেড দ্য লার্নেড অ্যাডভোকেট জেনারেলকে তিনি রিকোয়েস্ট করছেন টু শো মি, তাকে শো করতে বলছে দ্য রুলস অ্যাট হাউ উইদাউট ইম্পাং অর্ডার, কোনো রকম অর্ডার ছাড়া অ্যান অর্ডার স্টে ক্যান বি পাস দেয়ার অন এই ডিভিশন বেঞ্চ, অর্থাৎ ডিভিশন বেঞ্চ কোনো রকম অর্ডারের মেমো নাম্বার কোনো কিছু না দেখেই তারা কি করে একটা স্টে অর্ডার দিতে পারে, এর কি রুলস আছে সেটা আমাকে একটু দেখাবেন। হাউ অ্যান অর্ডার বি পাসড, কিভাবে একটা অর্ডার পাস হয় হোয়েন দেয়ার ওয়াজ নো মেমো নাম্বার টু অ্যাপিল, কোনো রকম তার মেমো নাম্বার ছাড়া কিভাবে একটা অর্ডার পাস হয়। এরপর অ্যাডভোকেট জেনারেল তিনি ৩টি বিষয় সাবমিট করেছেন, তারপর এই ৩টি উল্লেখ করা হয়েছে। প্রথম পয়েন্টে বলা হচ্ছে যে দেয়ার ইজ অ্যান
এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, অর্থাৎ ডিভিশন বেঞ্চের একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার রয়েছে। কেস অফ আর্জেন্সি, অর্থাৎ আর্জেন্ট বেসিসে এটাকে অ্যাপ্লাই করা হয়েছে এক্সারসাইজ করার জন্য। সাস পাওয়ার, এই পাওয়ারের উপর বেস করে তারা আবেদন করেছে। 2 নম্বরে বলা হচ্ছে দেয়ার ইজ নো লায়াবল টু রিপ্লাই দিস কোশ্চেন, অর্থাৎ এই কোশ্চেনে তিনি দায়বদ্ধ নন এই কোশ্চেনটির উত্তর দিতে। যে সিঙ্গেল বেঞ্চ, যেটা একটা লোয়ার কোর্টের একটা বা নিম্ন আদালতে, যেটা ডিভিশন বেঞ্চ উচ্চ আদালত, এবং লোয়ার বেঞ্চের কথা বা লোয়ার বেঞ্চের কোশ্চেনের উপরে তিনি এই প্রশ্নের উত্তর দিতে দায়বদ্ধ নন। হি ইজ নট প্রিপেয়ার ফুললি, তিনি সম্পূর্ণভাবে এই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নন। নো রুল হ্যাজ বিন শোন টু মি দ্যাট অ্যান অ্যাপিল ক্যান বি প্রিপেয়ার্ড, কোনো রুলস, কোনো আইনের রুলস তাকে সাবমিট করা হয়নি বা শো করা হয়নি এই অর্ডারটিকে পাস করানোর জন্য, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে ডিভিশন বেঞ্চে পাস করানোর জন্য কোনো রকম মেমোরেন্ডাম নেই বা কোনো রকম অর্ডার নেই বা কোনো রকম রুলস নেই। টুডে আই হ্যাভ বিন হ্যান্ড ওভার এ মেমোরেন্ডাম অব অ্যাপিল, আজ আমার কাছে আপিলের একটা স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। নাও আই হ্যাভ টু ডু সামথিং, তিনি কিছু করতে চেয়েছেন, হুইজ আনইউজুয়াল আনলেস, অর্থাৎ তিনি ভাবছেন যে বা যেটা করার উচিত নয়, তার ডিউটির বাইরে গিয়ে সে বিষয়গুলির যে বিষয়গুলো রয়েছে বা জুরিডিকশনের যে বিষয়গুলো রয়েছে, আদালতের যে বিষয়গুলো রয়েছে, সে তার বাইরে কিছু করতে চান না। ইট ইজ ফুললি রেসপেক্ট, তাকে রেসপেক্ট করে সমস্ত বিষয়গুলো তিনি জানাচ্ছেন, অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেনকে সম্পূর্ণভাবে রেসপেক্ট জানিয়ে তিনি এই কথাগুলো জানাচ্ছেন। এরপর কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় অভিযোগ নিয়ে আসা হয়েছে, যেটা বলা হচ্ছে আই ওয়াজ টোল্ড সাম ডে ব্যাক, কিছুদিন আগের ঘটনা তিনি বলতে চেয়েছেন বাই অমৃতা সিনহা। অমৃতা সিনহা, মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কথা তিনি বলছেন, দ্যাট জাস্টিস সৌমেন সেন কল্ড হার ইন জাস্টিস সেনস চেম্বার, অর্থাৎ মাননীয় ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি মাননীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহা ম্যামকে তিনি তার চেম্বারে ডেকেছিলেন লাস্ট ডে বিফোর ভ্যাকেশন, ছুটির আগের, যে একটা পলিটিক্যাল লিডার তাকে সম্পর্কে 3টি বক্তব্য তিনি পেশ করছেন। প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে মিস্টার অভিষেক ব্যানার্জি পলিটিক্যাল একজন, তার ফিউচার রয়েছে, হি শুড নট বি, তাকে ডিস্টার্ব করা উচিত নয়, এই ব্যাপারটি সৌমেন সেন নাকি অমৃতা সিনহা ম্যামকে তিনি বলেছেন। লাইভ স্ট্রিমিং শ্যাল বি স্টপড ইন জাস্টিস অমৃতা সিনহাস কোর্ট, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এর আগে যে লাইভ স্ট্রিম হতো সেই লাইভ স্ট্রিমিংটা বন্ধ করার কথা তিনি নাকি জানিয়েছিলেন। টু রিট পিটিশন, এর আগে দুটো রিট পিটিশন যেটা জাস্টিস অমৃতা সিনহার নেম, যেখানে মিস্টার অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে ছিল, আর টু বি ডিসমিস, সেই দুটো মামলা অলরেডি ডিভিশন বেঞ্চে ডিসমিস হয়ে যায়। জাস্টিস সিনহা ইন্টিমেটেড দিস টু মি ওভার টেলিফোন ইন ভ্যাকেশন, ভ্যাকেশন ছুটির সময় তিনি টেলিফোন, অমৃতা সিনহা তিনি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টেলিফোনের মাধ্যমে জানিয়েছিলেন এই ঘটনাগুলো। এরপর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কি করেছিলেন, রিপোর্ট করেছিলেন অনারেবল চিফ জাস্টিসের কাছে, দিস হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে তিনি এই বিষয়টি নিয়ে রিপোর্ট জানান। এরপর যেটা বলা হচ্ছে যে অনারেবল চিফ জাস্টিস তিনি কি করেছেন অফ দিস কোর্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্টের তিনি কি করেছেন, তিনি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DY চন্দ্রচূড়কে তিনি জানিয়েছেন এই ব্যাপারটি, কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তিনি জানিয়েছেন। জাস্টিস সেন ইজ অ্যাক্টিং ক্লিয়ারলি টু ফর সাম পলিটিক্যাল পার্টিস, মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি কোনো একটি পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলছেন, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা বলছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইন দিস স্টেট, অর্থাৎ রাজ্যের হয়ে কথা বলছেন। দেয়ারফর দ্য অর্ডার পাসড ইন ম্যাটার ইনভলভিং স্টেট, অর্থাৎ রাজ্যের বিভিন্ন যে মামলাগুলো রয়েছে সেই মামলার সংক্রান্ত বিষয়ে রাজ্যের হয়ে কথা বলছেন, সে বিষয়টা তিনি বলছেন। এবং তার পাশাপাশি তিনি রিকোয়েস্ট করছেন রিভোক দ্য অনারেবল সুপ্রিম কোর্টের কাছে, যে তার কাছে সমস্ত বিষয়গুলো যেন পুনর্বিবেচনা করে দেখা হয়, অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেনকে সেই বিষয়ে রাখা হবে কিনা বা তার যে তিনি যে অর্ডারগুলো দিয়েছেন সেই অর্ডারগুলোর উপর পুনর্বিবেচনা করে দেখার জন্য তিনি রিকোয়েস্ট করছেন। নট অনলি দ্যাট, শুধুমাত্র এটাই নয়, বাই পাসিং অ্যান অর্ডার উইদাউট অ্যান ইম্পাং অর্ডার, কোনো রকম অর্ডার ছাড়া একটা অর্ডার পাস হয়ে গেল, উইদাউট দ্য মেমোরেন্ডাম দ্য অ্যাপিল, কোনো রকম মেমোরেন্ডাম ছাড়া সেই ডিভিশন বেঞ্চ হ্যাজ গিভেন এ ভেরি রং সিগন্যাল, কোনো রকম রং সিগন্যাল তারা দিয়েছে। দ্যাট উইদাউট ইম্পাং অর্ডার, কোনো রকম ইম্পাং অর্ডার, উইদাউট মেমোরেন্ডাম অফ অ্যাপিলস অ্যান্ড অ্যাপিল অর্ডার কপি পাস, কোনো রকম মেমোরেন্ডাম ছাড়াই কিভাবে একটা অর্ডার কপি পাস হয়। আই ওয়ান্ডার, তিনি বিস্ময় হয়ে যাচ্ছেন যে কোন রকম মেমোরেন্ডাম ছাড়াই কিভাবে একটা অর্ডার পাস হয়। আই ডু নট নো, আমি জানি না যে এই ধরনের অর্ডার এনি আদার অ্যাডভোকেট অর্থাৎ ডিভিশন বেঞ্চ এই বিষয়টাকে গ্রহণ করবে কিনা। ইন দ্য সেইড অর্ডার, সেই অর্ডারে আই হ্যাভ নট ফাউন্ড এনি রেকর্ডিং, কোনো রকম রেকর্ডিং তিনি খুঁজে পাননি যেখানে এমন কিছু আর্জেন্সি রয়েছে বা কোনো জরুরি বিষয় রয়েছে। দ্যাট ওয়াজ সো আর্জেন্ট, এত জরুরি কি ছিল। হুইজ অ্যাক্টিং অ্যান ইন্টারেস্টেড পার্সন ফর অ্যান পলিটিক্যাল পার্টিস, হয়ে তিনি রাজ্যের পলিটিক্যাল পার্টির হয়ে তিনি কথা বলছেন। টুডে আই অ্যাম টোল্ড, তিনি বলছেন যে
জাস্টিস সৌমেন সেন তিনি কোয়াশেট করে দিয়ে এফআইআর যেটা সিবিআই কে দিয়ে এফআইআর করার কথা বলেছিলেন সেই বিষয়টা তিনি কোয়াশেট করে দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে সিবিআই দ্বারা এফআইআর করাকে কোয়াশ করে দিয়েছেন, অর্থাৎ সম্পূর্ণরূপে বাতিল বা স্থগিত করে দিয়েছেন। ইন মাই অর্ডার দেয়ার ওয়াজ ক্লিয়ার ডিরেকশন, তার অর্ডারে ক্লিয়ার ডিরেকশন ছিল যে জাস্টিস সৌমেন সেন তিনি এমন কিছু কতগুলো বিষয় করছেন যিনি পার্সোনাল ইন্টারেস্টে অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে কোনো রাজনৈতিক ক্ষমতার পলিটিক্যাল পাওয়ার কে কাজে লাগিয়ে রাজ্যের পলিটিক্যাল পাওয়ারকে তিনি এগিয়ে দিচ্ছেন বা পলিটিক্যালি তিনি এই বিষয়টিগুলো কার্যকরী করছেন, যে সমস্ত বিষয়গুলো এক একটা অসৎ আচরণের সামিল হয়। আই ডু নট নো, তিনি জানেন না যে একজন জাস্টিস হিসেবে মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি ট্রান্সফারের মধ্যে রয়েছেন, অর্থাৎ ট্রান্সফার অর্ডার তাকে করা হয়েছে মোর দ্যান 2 ইয়ার, 2 বছরের বেশি সময় ধরে তাকে ট্রান্সফারের জন্য ট্রান্সফার অর্ডার করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, উড়িষ্যার হাইকোর্টে তাকে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু অদৃশ্য কোনো কারণে তিনি এখনো পর্যন্ত ট্রান্সফার হননি। সেই বিষয়টা তিনি এখানে তুলে ধরেছেন। কেন তিনি ট্রান্সফার হননি, কার সুপারিশে তিনি এই কলকাতা হাইকোর্টে রয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু পরিষ্কার তিনি উল্লেখ করছেন বা তিনি প্রশ্ন তুলছেন। আই ওয়ান্ট টু রিকোয়েস্ট অনারেবল চিফ জাস্টিস, তিনি ভারতীয় যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তাকে রিকোয়েস্ট করছেন একজন বিচারপতিকে তার চেম্বারে ডেকে কল করে ডেকে এনে তাকে ডিরেকশন দেওয়া, এই বিষয়টা কি ধরনের বিচার, এখানে যে কোনো বিচারের হস্তক্ষেপ ছাড়া কোনো কিছুই নয়। আই ডিরেক্ট দ্য রেজিস্ট্রার জেনারেল সেইন কপি অফ অর্ডার কপি, এই অর্ডার কপিটা অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে সুপ্রিম কোর্টের জাস্টিস তাকে পাঠানোর কথা বলা হচ্ছে, এবং এই কোর্টের অর্থাৎ কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তার কাছে এই অর্ডার কপিটি পাঠানোর কথা বলা হচ্ছে। তিনি আরো বলছেন যে মাননীয় জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যে বিষয়টা সিবিআই দ্বারা এফআইআর করার বিষয়টা কোয়াশ করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে, সেই বিষয়টা তিনি ভ্যালিড হিসেবে দেখছেন না, অর্থাৎ তিনি এই রায়টি অবৈধ বলে ঘোষণা করছেন। তিনি ওন ইন্টারেস্টে নিজের স্বার্থে কাজ করছেন এবং আইনের বিরুদ্ধে কাজ করছেন। তিনি আবারও বলছেন যে বিষয়টির জরুরিতা কতটা রয়েছে সে বিষয়ে ডিভিশন বেঞ্চ তেমন কিছু কিন্তু জরুরি ভিত্তিক দেখতে পাননি। আমি জানি না সিবিআই তদন্ত দেওয়ার ফলে কিছু লোকের মাথায় আকাশ ভেঙে পড়েছে কিনা। দ্য এফআইআর শুড বি রিমেইন, অর্থাৎ পুনরায় এফআইআর এর যে বিষয়টা তিনি বলেছেন সিবিআই কে দিয়ে সেটা শুরু করা উচিত। জাস্টিস সৌমেন সেনের যে বেঞ্চ অর্ডার দিয়েছে সেটা সম্পূর্ণভাবে ইল্লিগাল এবং সেটি সম্পূর্ণভাবে ইগনোর করা উচিত। সিবিআই কে এই মুহূর্তে তাদের সমস্ত বিষয়গুলো ইনভেস্টিগেশন করা উচিত। এরপর পার্ট 2 অর্থাৎ পিটিশনাররা যেটি করেছিল তার উপর ভিত্তি করে তিনি যে অর্ডারটি দিয়েছেন প্যারাগ্রাফ 12 এ সেই বিষয়টার কথা বলা হচ্ছে। যে বিষয়টি একটু আগে বললাম যে ফেক সার্টিফিকেট সেই বিষয়গুলোর কথা বলা হয়েছে। এরপর তিনি বলছেন যে যেহেতু 24 তারিখে তিনি যে অর্ডার দিয়েছেন সেটার অ্যাপিল করে ডিভিশন বেঞ্চে যেটা গিয়েছিল সেটা রিকগনাইজড অর্ডার নয়, অর্থাৎ যেহেতু অর্ডার কপি বেরোয়নি তার উপর বেস করে যেহেতু একটা অর্ডার কপি বেরিয়েছে তাই সেটা একটি ভ্যালিড অর্ডার নয়, সেটাকে তিনি ইগনোর করছেন। এরপর তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটিকে তিনি তথ্য দিতে বলেছিলেন যে আবেদনকারীর উপরে আরো 115 জন ক্যান্ডিডেট ছিল যারা শিডিউল ট্রাইব তফসিলি উপজাতির উপর বিলং করে ওয়েস্ট বেঙ্গলে। আই থিঙ্ক দ্যাট তিনি মনে করছেন যে র্যাঙ্ক জাম্পিং পিটিশনার ক্যান নট বি অ্যাকমপ্লিশ, অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে কোনো গভর্নমেন্ট কলেজে মেডিকেল কলেজে কোনো কাউকে অ্যাডমিশন করানো যাবে না। তিনি ডিভিশন বেঞ্চের যে অর্ডারটি সেই অর্ডারটি সম্পূর্ণভাবে ইগনোর করছেন, সেই অর্ডারটিকে তিনি মানছেন না এবং তিনি সিবিআই কে নির্দেশ দিচ্ছেন যে সমস্ত রোগগুলো ছিল সমস্ত বিষয়গুলো তাদেরকে হ্যান্ড ওভার করে দিতে, সিবিআই কে হ্যান্ড ওভার করে দিতে। এমসিজি কে তিনি নির্দেশ দিয়েছেন সমস্ত ডকুমেন্টস সমস্ত তালিকা সিবিআই কে ইমিডিয়েটলি হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। সিবিআই সমস্ত রিপোর্টগুলো তারা তৈরি করবে, ইনভেস্টিগেশন করবে এবং আগামী 2 মাসের মধ্যে তারা সমস্ত বিষয়গুলো ইনভেস্টিগেশন করে আদালতে একটা রিপোর্ট জমা দেবে এবং তারপর ফার্দার হিয়ারিং হবে। আপাতত এই বিষয়টি কোনো রকম ভাবে লিস্টেড হবে না। আজকে যে মেমোরেন্ডামটা তাকে হ্যান্ডওভার করা হয়েছে অ্যাডভোকেট জেনারেল তিনি দিয়েছেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, সেই বিষয়টা সম্পূর্ণভাবে ইল্লিগ্যাল ভাবে করা হয়েছে, কেননা তিনি অর্ডার পাস না হওয়ার আগেই অর্ডার তিনি ডিভিশন বেঞ্চে গেল সেই বিষয়টাকে তিনি ইল্লিগাল হিসেবে নিচ্ছেন। সিবিআই অ্যাডভোকেট তিনি সাবমিট করেছেন আজ যে কি টুডে মর্নিং আজকের সকালে তিনি সাবমিট করেছেন নট অনলি এফআইআর হ্যাজ বিন কোয়াস্ট, অর্থাৎ শুধুমাত্র এফআইআর কে কোয়াস্ট করে দিয়েছে বা বাতিল করে দিয়েছে এমনটি নয়, যে অর্ডার কপি বা রিট পিটিশনটা তারা করেছে সেটা তারা বুঝতে পেরেছে সেই বিষয়টি তিনি বলছেন ওপেন কোর্টে। আমার কাছে ডিভিশন বেঞ্চের এই অর্ডারটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা বা ইল্লিগাল হিসেবে ঘোষণা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। সিবিআই শ্যাল স্টার্ট, সিবিআই তারা ইনভেস্টিগেশন শুরু করে দিতে পারবে ইমিডিয়েটলি এবং তিনি রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিচ্ছেন দিস পার্ট এই অর্ডারটিকে সিবিআই কে ইমিডিয়েটলি হ্যান্ড ওভার করে দেওয়ার জন্য। তো সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম যে মাননীয় বিচারপতি তিনি ডিভিশন বেঞ্চের উপর যথেষ্ট ক্ষুব্ধ হয়ে আছেন, কিভাবে সিঙ্গেল বেঞ্চের অর্ডার লেখার আগেই ডিভিশন বেঞ্চ তার অর্ডার দিয়ে দিতে পারে
বা কিভাবে তারা চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যেতে পারে সেই বিষয় নিয়ে প্রশ্ন তুললেন। আরও যে সমস্ত বিষয়গুলো পয়েন্ট আউট করে তিনি উল্লেখ করেছেন, সমস্ত বিষয়গুলো সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তাদের উভয়কে জানানোর কথা তিনি জানিয়েছেন। এখন দুই বিচারপতির মধ্যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। দুজন বিচারপতি সমানীয়, তবে কেউই রাজনৈতিকভাবে পক্ষপাত তুষ্ট হওয়া উচিত নয়, এটুকু বলবো। সেটা দুজন বিচারপতির যে কারোর ক্ষেত্রেই হোক না কেন। যাই হোক, এই ধরনের পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।